এমনটা না যে আমি সুন্দর না, আমি যথেষ্ট সুন্দরী ছিলাম। কিন্তু আমার সৌন্দর্য তাকে আকৃষ্ট করতে পারেনি। তবে সে ছিল আমার নেশার মতো। আমার দম বন্ধ হয়ে আসতো। নিজেকে পাগল, পাগল লাগতো। একদিন স্কুলে গিয়ে দেখি সে আসেনি। আমার অস্থির লাগছিল। মনে হচ্ছিল তাকে না দেখলে এই বুঝি মরে যাব। তখন আমার নির্বাচনী পরীক্ষা ছিল। সপ্তাহখানেক চলে যায়, কিন্তু তার কোনো খোঁজ নেই। আমি আর পারছিলাম না। বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে জিজ্ঞেস করি তার কথা। স্যার বলে সে নাকি তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। আমি যেন পাথর হয়ে গেলাম। কেমন যেন শূন্য শূন্য লাগছিল সবকিছু। সেদিন বাসায় এসে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু তা সম্ভব হয়নি। বড় আপা আমাকে বাঁচিয়ে আনে। বড় আপাকে সেদিন সব বলেছিলাম। কতটা পাগলের মতো আচরণ করেছি তার ধারণা নেই। কিন্তু এই বড় আপা আমার জীবনটাকে ধ্বংস করে দিল। বড় আপার বিয়ে হয়েছে তখন 1 বছর ফাহিম ভাইয়ের সাথে। বড় আপা আপাকে গিয়ে সব বলে দেয়। আর আপা তো এমনিতেই আমাকে দেখতে পারতেন না। 1 সপ্তাহের মধ্যে জোর করে আমাকে বিয়ে দেয় আবেদ রাহিহান চৌধুরীর সাথে। আমি অনেকবার বুঝিয়েছি তাকে যেন সে এই বিয়ে না করে, কিন্তু সে শুনিনি। সে আমার উপর জোরপূর্বক অধিকার খাটিয়েছে। আমি তাকে কখনো মেনে নেইনি। তাকে আমি ঘৃণা করতাম। বিয়ের 5 মাস পর জানতে পারি আমি গর্ভবতী। আমি মোটেও খুশি ছিলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম বাচ্চাটা নষ্ট করে দেব, কিন্তু কেন যেন পারলাম না। আবেদ অনেক খুশি ছিল, কিন্তু আমি মোটেও না। তারপর তুমি হলে। তোমাকে দেখলেই আমার কষ্ট লাগতো, ঘৃণা হতো। কারণ তুমি আমার ভালোবাসার ফল ছিলে না, ছিলে ঘৃণার ফসল। তারপর আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে দিয়েই তোমার বাবাকে শাস্তি দেব আমি। একজন মন্ত্রীর বউ হিসাবে অনেক লোকের সাথেই আমার পরিচয় ছিল। আমি পরিকল্পনা করলাম আবিদকে মেরে তার জায়গাতে আমি রাজত্ব করব। আর তাই করলাম। তুমি ছিলে তোমার বাবার জীবন। তোমার 3 বছরের জন্মদিনের দিন তোমার জন্য কেক আনতে যাই। আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। রতনকে টাকা খাইয়ে সেদিন গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিলাম। ঘটনাটা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিলাম। এরপরে রাজনীতির ময়দানে আমি পা রাখলাম। এত কিছুর মাঝেও তোমাকে দেখলে বারবার আমার সাথে করা অন্যায় জোর করা মনে পড়ে যেত। তখন বড্ড রাগ হতো। আর এত বছরেও আমার প্রিয় মানুষটাকে ভুলতে পারিনি আমি। আবিদের মৃত্যুর 3 বছর পর একদিন আমার চোখে পড়ে সেই মানুষটিকে, যার জন্য আমার গোটা জীবন স্তব্ধ হয়েছিল। তাকে দেখে আমি আবার কেমন যেন হয়ে গেলাম। তাকে অনেকবার ডেকেছিলাম, সে শুনেনি। সে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠল। তার কোলে ছিল 4 বছরের একটি ছেলে। সেদিন বাসায় এসে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। অনেক কেঁদেছিলাম। আমি তার সকল তথ্য বের করি। আমি আবার একটি খুন করার পরিকল্পনা করি। লোকে বলে না যে যে একবার অন্যায় করে সে বারবার অন্যায় করতে পারে। আমার ক্ষেত্রেও তাই। আমি সব সময় তাকে নজরে রাখতাম। কখন সে বাড়িতে থাকে, কখন কি করে। পরিকল্পনা অনুযায়ী রতন আর গোপালকে পাঠিয়ে দেই। সেদিন তার স্ত্রীকে হত্যা করে, কিন্তু ভাগ্যক্রমে তার ছোট ছেলে বেঁচে যায়। পরবর্তীতে তার কোনো খোঁজ পায়নি। এরপর তার খারাপ সময়ে একজন সঙ্গী হয়ে পাশে দাঁড়ালাম আমি। তাকে বিশ্বাস করালাম আমি তার পাশে আছি। দ্বিতীয়বারের মতো তাকে প্রস্তাব দিলাম, তবে বিয়ের জন্য। প্রথমবারের মতো এবারও সে আমাকে প্রত্যাখ্যান করলো। কিন্তু আমার যে তাকে চাই। আর ছেলের স্ত্রীকে হারিয়ে সে ভেঙে পড়েছিল। সেদিন তোমাকে তুলে দেই তার হাতে। তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করি তোমাকে দিয়ে। তোমার বাবার অভাব বুঝতে দেবে না এই বলে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। অথচ সে জানতোই না সবকিছু আমার পরিকল্পনা অনুযায়ী। আমি আশিয়ানকে ভালোবাসতাম, পাগলের মতো ভালোবাসতাম। আমি যা করেছি সব আমার ভালোবাসার জন্য করেছি। আশিয়ান তোমাকে তার ছেলের মতো ভালোবাসতো। আমিও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি তাসরিন। কিন্তু তোমাকে যতবার দেখতাম ততবার পুরনো ক্ষতগুলো পুনরায় জেগে উঠতো। এরপর আমার জীবনে আসে আমার ভালোবাসার পূর্ণতা। জানতে পারি আশিয়ানের সন্তান আমার মাঝে বেড়ে উঠছে। আমার জীবনে কোনো অপূর্ণতা ছিল না। কিন্তু সেই সময় দেশে আসে বড় আপা। তার উপর আমার আগে থেকেই রাগ ছিল। আজকে আর একটা সত্য জেনে নাও, মহিমা হক এমনি মারা যায়নি, তাকে আমি মেরেছি। শুধু বিষয়টাকে স্বাভাবিকভাবে সামলে নিয়েছি। একদমই কথাগুলো শেষ করলো তরিমা। তার মাঝে কোনো অনুশোচনা বোধ নেই। এসব যেন স্বাভাবিক বিষয়। তাফলিন স্মিত হাসল। এই হাসিটা তার ছেলের। এই কথাটা ফাহিম ইহসান জেনে গিয়েছিল, তাই বিহানকে ব্যবহার করে তাকে মারার চেষ্টা করেছেন। আর প্রমাণ বানালেন আমার বিরুদ্ধে, তাই তো? তরিমা মাথা তুলে তাকালো। সে কিছু বলার আগেই তাফলিন বলল, হুম, চুপ থাকুন। আচ্ছা,
আপনি তো আমার মা ছিলেন, তাই না? আমার অন্যটা কে ছিল? আমার বাবাকে কেড়ে নিয়েছেন, আমার শৈশব কেড়ে নিয়েছেন, এমনকি আমার মেহেরকেও কেড়ে নিতে চেয়েছিলেন। আমার কি বলছিল মা? দীর্ঘ 10টি বছর পর তাফলিনের মুখে মা ডাকটা শুনে তরিমার বুকে চিন চিন ব্যথা অনুভব করল। সে কেন করেছে তার জানা নেই। তাফলিনের ভুল একটাই, সে আবিদ রায়হানের সন্তান। তাফলিনের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হ্যাঁ, সে শান্ত মস্তিষ্কের মানুষ, সে ধৈর্যশীল ব্যক্তি, কিন্তু সেও তো মানুষ। তার নিজের মা তাকে ঘৃণা করে, তার জীবন ধ্বংস করতে চায়। তরিমা হক তাফলিনের দিকে তাকিয়ে আছে। সে বলল, তোমার অন্যায় একটাই, আর সেটা হচ্ছে তুমি আমার ভালোবাসার ফল নাও। তাফলিনের চোয়াল শক্ত হয়ে যায়। উঠে দাঁড়িয়ে বন্দুকটা তরিমার কপালে ঠেকায়। তরিমা উচ্চ স্বরে হেসে বলে, আর যাই হোক, তুমি আমাকে মারতে পারবে না। যতই হোক, আমি তোমার মা। হ্যাঁ, আমি নারী পাচারের সাথে যুক্ত, আর সবকিছুর পেছনে তোমাকে ফাঁসাতে চেয়েছিলাম, কারণ তোমাকে দেখলে বারবার আমার শরীরে আগুন জ্বলে উঠতো। তাফলিন বন্দুকটা সরিয়ে নেয়। সত্যি সে এই মহিলাটাকে মারতে পারবে না। তাফলিন বাঁকা হাসল, বন্দুকের মাথায় হালকা ফুঁ দিয়ে বলল, এর থেকে বড় শাস্তি পাবেন আপনি। মেরে ফেললে আর যন্ত্রণা পাবেন কি করে? তাফলিন হা হা করে হাসল, আবার বলল, একটা সিক্রেট বলবো? তরিমার প্রচণ্ড রাগ হচ্ছে। সে কপাল কুঁচকে তাকায়। তাফলিন বলে, বিহানকে আমার হুডে পড়িয়ে ফাহিম ইহসানকে মারতে চেয়েছিলেন, কিন্তু সে বেঁচে আছে। তরিমার চোখ বড় বড় হয়ে যায়। ফাহিমকে সে মরতে দেখেছে। তাফলিন আবার হাসল। আরেকটা বলি, সেদিন ফাহিম ইহসান একা নয়, মেহেরও সব জেনে গিয়েছিল। মেহের ভীতু প্রকৃতি ছিল, তাই চুপ করেছিল। আর মেহেরকে দূরে সরিয়ে দেওয়ার কথা বলে আমাকে কানাডা পাঠিয়েছিলেন, কারণ আপনি আমাকে সহ্য করতে পারতেন না। মেহের কিন্তু সব জানতো, তাই এটা ভাববেন না যে সে আমাকে ভুল বুঝবে। তরিমা বিরক্তিকর শব্দ করে বলল, রাখো তোমার ফালতু কথা। কিচ্ছু করতে পারবে না তুমি আমার। সর্বোচ্চ মেরে ফেলবে বা পুলিশে দিবে, এসবের ভয় আমার নেই। তাফলিন তরিমার দিকে মাথা ঝুঁকিয়ে ফিস ফিস করে বলল, যে কষ্টটা আপনি কল্পনা করতে পারেন না, সে কষ্টটাই দেব। এ বলে তাফলিন কাউকে আসতে বলল। তরিমার এবার ভয় হচ্ছে, যে মানুষটার জন্য এত কিছু, সেই মানুষটা সব জেনে তাকে ভুল বুঝবে না তো। আসিয়ান শেখের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। সে তড়িঘড়ি করে এসে তরিমাকে একটা থাপ্পড় মারে। তরিমার চোখ দিয়ে পানি পড়ছে। থাপ্পড়ের ব্যথাই না, আসিয়ানকে হারানোর ভয়। পাশের রুমে সিসি ক্যামেরায় সব কিছু শুনছিলেন, দেখছিলেন আসিয়ান। তার যেন বিশ্বাস হচ্ছিল না এই মানুষটা এত খারাপ কি করে হতে পারে। শুধু আসিয়ান না, মেহের, মাহিতা, মাহির, আদ্রিয়া, নাবির, জেহরিয়া, প্রভা সবাই উপস্থিত ছিল আড়ালে। আসিয়ান কিছু বলতে পারছে না, তার গলা আটকে আসছে। তাফলিন আসিয়ানকে সামলে নিয়ে চেয়ারে বসালো। তরিমাকে বলল, এবার আপনার উপহারটা দিই। মুচকি হাসে তাফলিন। তরিমার সেই দিকে খেয়াল নেই, তার নজর এখন রাগান্বিত আসিয়ানের দিকে। তাফলিন একটা কাগজ বের করে আসিয়ানের সামনে রাখলো। আসিয়ান একবার তাফলিনের দিকে তাকালো। তাফলিন চোখের ইশারায় তাকে আশ্বাস দিল। আসিয়ান কাগজটাতে সাইন করলো এবং তরিমার দিকে ছুঁড়ে মেরে বলল, আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিচ্ছি। তালাক, তালাক, তালাক। তরিমা হক কেঁদে ফেললেন। কেঁদে কেঁদে বললেন, এমন করো না আসিয়ান, আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না। হ্যাঁ, আমি অন্যায় করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি চাইলে আমাকে নিজ হাতে মেরে ফেলো, কিন্তু আমাকে তালাক দিও না। আসিয়ানের ইচ্ছে করছে আরেকটা থাপ্পড় মারতে, কিন্তু তরিমাকে স্পর্শ করতে তার ঘৃণা হচ্ছে। আসিয়ান কিছু বলল না। তাফলিন বলল, তা ভালো লেগেছে আমার উপহার? অবশ্যই লেগেছে। এভাবে কোনো ছেলে তার মা ধ্বংসকারীকে উপহার দেয় বলুন? তরিমা হিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলে, একবার আমাকে ছাড়তে দে তাফলিন, তোকে আমি খুন করব। আমার ভুল হয়েছিল তোকে বাঁচিয়ে রেখে। যতই হোক, বাবার রক্ত তো বইছে। আর তালাক, হ্যাঁ, আমি কিন্তু পেপারে সাইন করিনি, তাহলে কিসের তালাক? তাফলিন ঠোঁট বাঁকিয়ে হেসে পেপারটা তার সামনে ধরল। তরিমা অবাক হয়, এখানে তার সাইন রয়েছে, কিন্তু কিভাবে? এত ভাবতে হবে না, আগে থেকেই ভেবে রেখেছিলেন আপনাকে সুন্দর উপহারটা দেব, তাই নির্বাচনের আগেই প্রয়োজনীয় কাগজের সাথে কাগজটাতে সাইন করে নিয়েছিলাম। তরিমা হক উত্তেজিত হয়ে পড়লেন। উত্তেজিত হয়ে বলল, তাফলিন, তোকে আমি ছাড়বো না। প্রথমে তোর বাবা আমার জীবনটা শেষ করেছে, এখন তুই।
তোর পরিণতিও তোর বাবার মতো হবে। আর তোর এত ভালোবাসার মেহের, ওকেও শেষ করে ফেলবো। চিনতে পারিসনি আমাকে? বলা শেষ হতেই নিজের গালে সজোরে থাপ্পড়ের টের পেলেন। আশিয়ান মেরেছে। তাফলিন তরিমার দিকে তাকিয়ে আফসোসের সুরে বলল, আপনার মতো মা কারণ না হোক, তবু আমি আপনাকে ভালোবাসি। যতই হোক, বাবার রক্ত বলছে তো। কথাটা গায়ে লাগলো তরিমার। তাফলিন তাকে খোঁচা মেরে কথাটা বলেছে, তা সে বেশ বুঝতে পারছে। এতক্ষণে সকল কথাবার্তা রেকর্ড করা আছে ভিডিও আকারে। মাহির, আবির আর প্রভা এসে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সকল প্রমাণ দিয়েছে তাফলিন। আর সব থেকে বড় প্রমাণ মেহের আর ফাহিম। তরিমাকে নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হয় মেহের, মাহিতা আর আদ্রিয়ানের সামনে। তারা আজকে কিচ্ছু বলছে না, শুধু ঘৃণা হচ্ছে। তরিমাকে নিয়ে যাওয়ার সময় শেষবারের মতো মেহেরের দিকে তাকিয়ে ঠোঁট পাকিয়ে হাসে তরিমা। তা দেখে মেহের তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার ক্ষতি করার চিন্তাও করবেন না তরিবা হক। আমি আবার ভীতু মেয়ে, ভয় পেয়ে এমনিতেই মরে যাব। কিন্তু আপনার কি হবে? তাফরিন কিন্তু আপনার মেয়েকে এমনিতেই পছন্দ করে না। মেহেরের মুখে এমন কথা শুনে তরিমা ভরকে যায়। কেন যেন মেহেরের শান্ত কণ্ঠস্বরে স্পষ্ট হুমকি অনুভব করছে। মেহের কাঁদো কাঁদো মুখ করে বলল, আসলে খলনায়কটাকে আমি নাকি আপনি? আমাকেও আপনি চিনেননি এত বছরে? এ বলে মেহের পিছিয়ে যায়। প্রভার কিছু মহিলা পুলিশ মিলে তরিমাকে নিয়ে গাড়িতে বসায়। সবাই চলে যায়। মেহের গিয়ে তাফলিনের পেছনে গিয়ে দাঁড়ালো। এতক্ষণে নিজেকে এভাবে প্রদর্শন করলেও এখন আর লুকিয়ে রাখতে পারছে না তার কষ্টগুলো। মেহের কাঁধে হাত রেখে বলল, বেঁচে থাকার জন্য হেসে যান, হাসিটা সুখের করার জন্য মেহেরান আছে। তাফলিন পেছনে ফিরে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরে, পারলে নিজের সাথে মিশিয়ে ফেলত। এভাবেই রেখে দিত সারা জীবন। তাফলিন চোখ বন্ধ করে বলল, নতুন করে বাঁচতে চাই, আলাদা এক মহাবিশ্বে। শুধু আমি আর তুই, শুধু আমি আর তুই। দেখতে দেখতে কেটে গেছে একটা মাস। সব কিছু অনেকটা স্বাভাবিক। তরিমাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবুও তরিমার তেজ কমেনি। যাওয়ার আগে বলে গিয়েছে, একদিন না একদিন তরিমা সবকিছুর হিসাব নিতে আসবে। তবে কথাগুলো গায়ে মাখেনি কেউ। তাফলিন রাজনীতি নিয়ে বেশ ব্যস্ত। অপরদিকে আদ্রিয়ান আর মাহির তাদের কাজ নিয়ে। মাহিরের একটা প্রশ্নের উত্তর এখনও অজানা। বিহান কেন এলিজা, অনুপমা আর ডেভিডকে মারল? আশিয়ান শেখ অনেকটা বদলে গিয়েছেন, যাওয়াটাই স্বাভাবিক। ফাহিম এহসান এখনও ভালো মতো কথা বলতে পারে। আশিয়ানের সাথে বেশ ভাব জমেছে তার। অপরদিকে মাহিতা, মেহের আর রুবাইসা, তারা সব কিছু থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। অতীত মনে রেখে বর্তমান সময় নষ্ট করার কোনো মানেই নেই। রুবাইসা এই ধাক্কাটা মেনে নিতে পারেনি। তবে মাহিরের জন্য অনেকটা স্বাভাবিক হয়েছে রুবাইসা। দুই বোনের কথা শুনে এই একটা মাস রুবাইসাকে সময় দিয়েছে মাহির, তাকে বুঝিয়েছে আর তা কাজেও লেগেছে। এই কদিনে মাহিতা আর আদ্রিয়ানের মাঝেও সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। মাহিতা এখন কথায় কথায় রাগে না, কিন্তু তার চঞ্চলতা কমেনি। এই তো সেদিন আদ্রিয়ানের সাথে কেনাকাটা করতে গিয়েছিল। রাস্তার পাশে আইসক্রিমের দোকান দেখে দৌড় দিতে গিয়ে কাঁদায় পড়ে গিয়েছিল। মেহের আর তাফলিনও ছিল। মেহের মনে মনে ভাবছিল, মাহিতার জায়গায় সে হলে তাফলিন তাকে কাঁদা থেকে না উঠিয়ে উল্টো কত কথা শুনিয়ে দিত। আর আদ্রিয়ান কি সুন্দর মাহিতাকে হাত ধরে উঠাচ্ছিল। আজকে জোড়া বিয়ের আয়োজন চলছে চৌধুরী বাড়িতে। মাহিরের উদ্যোগে বড় করে অনুষ্ঠান করে দুই বোনের বিয়ের আয়োজন করা হয়েছে। তাফলিন আর আদ্রিয়ানও এতে মানা করেনি। দুজনে অনেকটা সময় দূরে থেকেছে তাদের প্রিয় মানুষের থেকে। সবাই অনেক আনন্দ করছে। মেহের আর মাহিতাকে একই রকম কালো গাউন পরানো হয়েছে। এটা অবশ্য তাদের ইচ্ছাতে। দুজনকে মারাত্মক লাগছে। কে মাহিতা আর কে মেহেরান চেনার উপায় ছিল না, শুধু একটা পার্থক্য বিদ্যমান। মেহের হিজাব পরেছে আর মাহিতা চুল ছেড়ে রেখেছে, এই তাদের পার্থক্য। আর আদ্রিয়ান আর তাফলিন সাদা শার্ট ও কালো স্যুট পরিধান করেছে। এই দুজনকে দেখে অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেকটি মেয়ে হাঁ করে তাকিয়ে আছে। তারা হয়তো ভুলেই গেছে তারা এখানে তাদের বিয়ে খেতে এসেছে। একজনের বাদামি আঁখি পল্লব তার প্রেমময়ী মেহেরের দিকে আবদ্ধ, আরেকজনের নীল চাহনি তার প্রেয়সীকে দেখায় ব্যস্ত। তাদের অনুষ্ঠান শেষ হয়েছে। মেহের আর মাহিতাকে তাদের রুমে বসিয়ে রেখে এসেছে। তাদের ঘর দুটো একইভাবে সজ্জিত, লাল সাদা গোলাপ দিয়ে। আদ্রিয়ান দরজার সামনে এসে নিজের বুকে 3 বার ফুঁ দিয়ে ভেতরের দিকে পা বাড়ায়।
ভেতরে ঢুকে আদ্রিয়ান অবাক হয়। তার মনে হচ্ছে কেউ তার বুকের ভেতর হাতুড়ি পেটা করে সেখানে তার কাটা মারছে। খাটের মধ্যে খানে বসে ফোন নিয়ে ফ্রি ফায়ার গেম খেলছে মাহিতা। তার নাকি আজকে ফুল সজ্জা। আদ্রিয়ান চোখ মুখ কুচকে তাকিয়ে আছে। এই মেয়ে কি বড় হবে না? আদ্রিয়ানের নজর যায় মাহিতার পোশাকের দিকে। মাহিতা আদ্রিয়ানেরই একটা সাদা শার্ট পরে বসে আছে। এতক্ষণ আদ্রিয়ানের নজর পড়ে মাহিতার দিকে। মাহিতা তো গেম খেলাতেই ব্যস্ত। আদ্রিয়ানের বুকে হাতুড়ি পেটানো হচ্ছে। মাহিতাকে এভাবে দেখে সে নিজেকে সামলাতে পারছে না। যতই হোক সে তার স্ত্রী, তাদের বৈধ সম্পর্ক। আদ্রিয়ান দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে দেওয়ার শব্দে মাহিতা ফোন থেকে মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ানকে আজ মাতাল মাতাল লাগছে। আদ্রিয়ান বিছানার দিকে এগিয়ে যায়। মাহিতাকে হেঁচকা টান দিয়ে তার কাছে নিয়ে আসে। মাহিতা ভ্রু কুচকে তাকায় তার দিকে। আদ্রিয়ান মাহিতার গালে ছোট্ট করে একটা চুমু খায়। তার কপালের সাথে কপাল লাগিয়ে বলে, প্রেয়সী, আর কত পোড়াবে আমাকে? এবার অনুমতি দাও, আমি আর পারছি না। মাহিতা মুখ ভেঙিয়ে আদ্রিয়ানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমি আগেই জানতাম তুই লুচ্চা। আমার কপালে এই লুচ্চা বেড়াই আসতে হইল। আদ্রিয়া নিজের বাম হাতের দু আঙুল দিয়ে নিজের চোখ চেপে ধরে। তারপর কোনো কথা না বলেই মাহিতার উপরে উঠে বসে, দুহাত চেপে ধরল। আমি লজ্জা? তাহলে তুমি কি শুধু আমার শার্ট পরে বসে আছো কেন? এবার লজ্জামি কাকে বলে দেখো। মাহিতা ব্যথার সুরে চেঁচিয়ে উঠল। আদ্রিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে? মাহিতা একটু চিন্তা মগ্ন হয়ে বলল, জানি না, ডান হাতে কি করে যেন কেটে গেছে। আমি সকালে দেখেছি, নিজেও বুঝতে পারছি না। আদ্রিয়ান হাতা গুটিয়ে দেখল বেশ অনেকখানি। দেখে মনে হচ্ছে ছুরির আঘাত। আদ্রিয়ান চিন্তিত হয়ে পড়ল। মাহিতা বুঝতে পেরে আদ্রিয়ানকে নিজের মুখের কাছে এনে বলল, এসব ছাড়ো, ভালোবাসি তোমাকে। তুমি ভালোবাসো আমাকে? মাহিতা হাসল। আদ্রিয়ান মাহিতার ওষ্ঠাধরের নিজে ওষ্ঠাধর মিলিয়ে দিল। আজকে তাদের মিলন তিথি। হোক না কিছু মন্দ, যা এনে দেবে এক গভীর আকুলতার ভালোবাসা। তাফলিন দাঁড়িয়ে আছে নিজের রুমে বেলকানিতে। মেহেরকে একটা লাল রঙের শাড়ি দিয়ে ফ্রেশ হতে পাঠিয়েছে। তাফলিন ফ্রেশ হয়ে একটা কালো শার্ট আর 3 কোয়ার্টার প্যান্ট পরে এসেছে। মেহের শাড়ি পরে বেরিয়ে আসে। তাফলিনকে ঘরে না দেখতে পেয়ে বেলকানির দিকে এগিয়ে যায়। মেহের গিয়ে দাঁড়ালো তার পাশে। তাফলিন গ্রহণ লাগা চাঁদটার দিকে তাকিয়েই বলল, তুই তো আমার নীল অপরিচিতা ছিলে, কি দরকার ছিল রক্তরঞ্জন জবা হওয়ার? মেহের স্মিত হাসল। সেও চাঁদের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষটির জন্য রক্তরঞ্জন জবা কেন, রক্তরঞ্জন সায়রও হতে রাজি। তাফলিন তাকালো মেহেরের দিকে। মেহেরকে নিজের বুকে জড়িয়ে বলল, এমন করতে নেই প্রেমময়ী, আমার মাও তো এমন করেছিল, তার শেষ পরিণতি তো দেখেছ। মেহের তাফলিনের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। মুচকি হেসে বলল, আমি কিছু পাপীদের আরেকজন পাপীর হাতে ধ্বংস করেছি। আমার নামের আগে রক্তরঞ্জন জবা লাগালো, আমি কারো রক্ত স্পর্শ করিনি। তাফলিন আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকেও কি বশীকরণ বিদ্যা দিয়ে বশ করেছিস, যেভাবে বিহানকে বশ করে এলিজা অনুপমার ডেভিড খুন করেছিস? মেহের হাসল। তাদের পাপের শাস্তি পেয়েছে। তার মাঝে তারা আপনাকে ধ্বংস করার খেলায় লিপ্ত ছিল। যে আপনাকে চুল পরিমাণ আঘাত করবে তাকে তো শাস্তি পেতেই হবে, হোক সে আমার বোন বা স্বয়ং আমি। আমি কারো পাওনা বাকি রাখি না। তাফলিন মেহেরকে জিজ্ঞেস করল, হিপনোটাইজ বা বশীকরণ এসব তুই শিখলে কি করে? মেহের মাথা তুলে তাকালো। পুরোটাই শুনো তাহলে। এসব আমার দাদুর থেকে শেখা। নিয়ম অনুযায়ী দাদু বংশের প্রথম মেয়েকে এই বিদ্যা দিতে চেয়েছিলেন। তাই মাহিতাকে দাদু জন্মের পর নিয়ে গিয়েছিল। কিন্তু দাদু তখন বুঝতে পারেনি মাহিতা বড় নই, তাই এত চেষ্টার পরও মাহিতাকে শেখাতে পারেনি। তারপর মা বাবার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার পরে তোমাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পর আমি 2 বছরের জন্য দাদুর কাছে ছিলাম, কারণ ভাইয়া চাইনি আমার কোনো ক্ষতি হোক। এই 2 বছরই এই বিদ্যা অর্জন করেছি আমি। মাহিতা আদ্রিয়ান ভাইকে বিয়ে করেছে দাদুর বশীকরণ বলের কারণে। আর বিহান প্রায় বাড়িতে আসতো, আমার দিকে খারাপ নজর ছিল ওর। তারপর যখন সব জানতে পারলাম, বিহানকে ব্যবহার করেছি এই পাপের রাজত্ব ধ্বংস করতে। একদমই কথাগুলো বলে থামল মেহের। এই যুগে এসেও এমন কিছু সম্ভব তা বিশ্বাস হতো না তাফলিনের, যদি না মেহেরকে দেখত। তাফলিন স্মিত হেসে বলল, আজকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু। সব খারাপকে পেছনে ফেলে আল্লাহর দোয়া নিয়ে নতুন করে পথ চলা শুরু করব।
যাও অজু করে আস, এখন প্রায় 1:30 বাজে। নামাজের মধ্যে দিয়ে শুরু হোক নতুন অধ্যায়। মেহের অজু করে এসে দুজনে একসাথে তাহাজ্জুদের সালাত আদায় করে। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে তারা সব কিছু শুরু করলো। এত অপেক্ষার অবসান। আজ তাদের মিলন রাত্রি। এই যে গ্রহণ লাগা রক্তিম চন্দ্রখানাও তাদের মিলনের প্রহর গুনছে। তাফলিন মেহেরের হাতে একটা চুমু খেয়ে একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয়। মেহের মুচকি হাসে। তাফলিন মেহেরের ওষ্ঠাধর নিজের দখলে নিয়ে নেয়। আস্তে আস্তে দুজনে হারিয়ে যায় তাদের ভালোবাসার সায়রে, যেখানে অতীতের রক্তরঞ্জন জবা ফুলটি জোয়ারে পবিত্র হয়ে গেছে। আমার হয়ে থাকলে কি এমন হতো? সৃষ্টিকর্তা কেন এমনটা করলো? আচ্ছা, আমাকে তুমি ভালোবাসতে না? আমার এই পিছুটানহীন জীবনে তুমি সন্ধ্যাবতী হয়ে এসেছিলে, তাহলে কেন ছেড়ে চলে গেলে? কষ্ট হয় না তোমার? আমার অনেক কষ্ট হয়। ফিরে আসা যায় না? একগুচ্ছ কালো গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলল মাহির। এই কঠিন ব্যক্তিত্বের মানুষটার চোখে আজ অশ্রু। হাতে থাকা ফুলগুলো কবরের উপরে রাখল। মাহির সোজা হয়ে শুয়ে পড়ল। মাথার নিচে দুহাত রেখে মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে রইল। হয়তো কিছুক্ষণ বাদে বৃষ্টি শুরু হবে। মাহির মুচকি হেসে বলল, শুনছো সৌমি, তোমার খুব ইচ্ছে ছিল আমার সাথে বৃষ্টিতে ভেজার। আমি কখনো ভিজিনি, তার জন্য বুঝি অভিমান করে চলে গেলে? তুমি ফিরে এসো। এই যে প্রমিস করছি, প্রত্যেকটা বৃষ্টি প্রভাতে আমি তোমাকে নিয়ে ভিজব। ফিরে এসো না? আচ্ছা, আমি চলে আসি তোমার কাছে। তোমার পাশেই আমার কবর হবে। প্রতি বর্ষণে একই জলে ভিজে যাবে আমাদের ঠিকানা। আসবো? কথাগুলো বলে চোখ দুটি বন্ধ করে নিল মাহির। মেঘ ডাকছে, এই বুঝি ভিজিয়ে দেবে তাদের। তীব্র বর্ষণে চোখ মুখ ভিজে যাচ্ছে মাহিরের। এটাই তো তার সৌমি চেয়েছিল। তবে শেষ পরিণতি কেন এমন হলো? চোখ দুটি পুনরায় বন্ধ করে নিল আর ভাবল, কেন তাদের মিলন হলো না? মাহিরদের অনাথ আশ্রমে বড় হয়েছিল সৌমি। সে কথা বলতে পারত না। ফিতু আর বোকাশোকা একটা মেয়ে ছিল। চোখে চশমা, শ্যামলা রঙের গোলগাল, মায়া ভরা চেহারা। এমনই এক বর্ষণে শ্যামবতীকে সাদা শাড়িতে দেখা। এই তো প্রেমে পড়ার শুরু। তবে নিয়তি তাদের মেলাতে চায়নি। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিল সৌমি। প্রেমের 2 বছর পর মারা যায়। তার রোগ সম্পর্কে অবগত ছিল না মাহির। সৌমি জানায়নি। এই তো হুট করে শেষ হয়ে গেল সব। সৌমি চলে যাওয়ার আজকে 1 বছর পূর্ণ হলো। তার প্রিয় কালো গোলাপ নিয়ে এসেছে আজ মাহির। তবে তার কালো গোলাপটি আজ তার কাছে নেই। কালো গোলাপের বাগানে সাদা গাউন পরে দৌড়াচ্ছে শ্যামবতী সৌমি। মাহির ডাকছে, খুব করে ছুতে চাইছে তার শ্যামবতীকে, তবে তার নাগাল পাচ্ছে না। সৌমি থামল, পেছন ফিরে তাকালো। কি অপরূপ লাগছে তার শ্যামবতীকে। মাহির কাছে যেতে নিলেই সৌমি ইশারায় হাসতে মানা করে আর সেখানেই দাঁড়াতে বলে। মাহির এগোই না। সৌমি মুচকি হাসে। সৌমি বাগান থেকে একটা গোলাপ ছিঁড়িয়ে তাতে ফুঁ দিয়ে সেখানেই রেখে দৌড়ে গেল। চোখের পলকে আবার অদৃশ্য হয়ে গেল তার শ্যামবতী। মাহির গোলাপটার কাছে গিয়ে দেখলো সেখানে একটা চিরকুট। মাহির খুলে দেখলো। ভালোবাসি আপনাকে, দূরে যাই কি করে? ফিরেছি আমি নতুন রূপে, নতুন দেহে, নতুন এক শ্যামবতী হয়ে। হোক না নতুন, আপনার শ্যামবতী তো সৌমি। আমার স্মৃতি মুছে সেই শ্যামবতীকে গ্রহণ করুন, আগলে রাখুন। আমি তার মাঝেই বেঁচে থাকব। আমি সর্বদা আপনার পাশে থাকব। গ্রহণ করুন তাকে। এই গোলকধাঁধা মহাবিশ্বের অতীত নিয়ে পড়ে থাকবেন না। আমি এক মিথ্যে চাওয়া, অস্তিত্বহীন এক অপ্রাপ্তি। মুছে ফেলুন আমার নাম। কথা দিন আমাকে, নতুন করে সৃষ্টি হোক আপনার প্রেম। গ্রহণ করুন তাকে। চট করে চোখ খুলে মাহির কি দেখল সে? মাহির উঠে বসল। কেন সে এমন একটা দৃশ্য দেখল? মাহির বড়সড় শ্বাস নিয়ে সৌমির কবরের দিকে তাকালো। সেখানেও একটা চিরকুট। মাহির তাড়াতাড়ি কাগজটা খুলল। এখানেও একই কথা লেখা। মাহিরের বুক দ্রুত ওঠানামা করছে। কেন হচ্ছে এসব? বৃষ্টিতে মুহূর্তেই ভিজে গেল কাগজটা। মাহির কিছু বুঝতে পারছে না। মাহির চিৎকার দিয়ে কেঁদে ওঠে। কেন এমন করছো আমার সাথে? কি করে রাখবো এই কথা? বৃষ্টি কমেছে, তবে ঝিরঝির করে এখনও পড়ছে। মাহির উঠে দাঁড়িয়ে জনমানবহীন রাস্তায় হাঁটতে লাগলো।
কিছু দূর যেতেই দেখলো সাদা শাড়ি পরে দাঁড়িয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে কেউ একজন। মাহিরের পা থেমে যায়, থমকে দাঁড়াইছে। এ তো তার শ্যামবতী। মাহির দৌড়ে যায় তার শ্যামবতীকে ধরতে, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। বৃষ্টিটা আবার তার তেজ দেখালো, ভিজে গেল দুজনে। মাহির তাকে তার দিকে ঘোরাতেই বড় সড়ো একটা ধাক্কা খায়। শাড়ি খামচে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছে রুবাইসা। মাহির দুপা পিছিয়ে যায়। রুবাইসাও নিজের ভয়ে কুচকে যাওয়া কপালটা সোজা করে অবাক দৃষ্টিতে তাকায়। আপনি এখানে? মাহির চুপ করে দাঁড়িয়ে আছে। এভাবেই তো তার আর সৌমির প্রথম দেখা হয়েছিল। মাহিরকে চুপ থাকতে দেখে রুবাইসা আবার জিজ্ঞেস করলো, কিছু হয়েছে আপনার? আপনাকে এত অস্থির দেখাচ্ছে কেন? মাহিরের ওষ্ঠাধর থরথর করে কাঁপছে। তবে কি তার সৌমি রুবাইসার কথাই বলেছে? মাহির আমতামতা করে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? এই মানবশূন্য রাস্তায় কি করছো? রুবাইসা দূরেই ইশারা করে একটা বাড়ি দেখিয়ে বলল, এক ফ্রেন্ডের বাড়িতে এসেছিলাম। আপনি এখানে? আর আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? মাহির এদিক সেদিক তাকিয়ে বলল, মাফ করো, বুঝতে পারিনি। এই বলে মাহির রুবাইসাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। রুবাইসা পেছন থেকে ডাক দেয়, আমাকে একটু বাসায় পৌঁছে দেবেন? মাহির জবাব দেয় না, ঘাড় ঘুরিয়ে চোখের ইশারায় সামনে এগিয়ে যেতে বলে। রুবাইসা মুচকি হাসে। আজকে অজান্তে মাহির তাকে কত বড় উপহার দিল তা স্বয়ং মাহিরও জানে না। রুবাইসা গিয়ে গাড়িতে বসল। মাহির বিনা বাক্যে গাড়ি স্টার্ট দিল। কোনো অভাব প্রকৃতি অপূর্ণ রাখে না। হয়তো নতুন পথে নতুন সঙ্গম তৈরি করে হলেও ফিরিয়ে দেয়। হয়তো অপূর্ণতার গল্পে একটা পূর্ণতার গল্পের সূচনা হবে। লেখা হোক না, ক্ষতি কিসের? সাগর পাড়ে নীল সায়রের স্রোতে হাতে হাত রেখে হেঁটে চলেছে দুজন মানব মানবী। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে তাফলিন বলল, গান শুনবে? মেহের হুম বলে উত্তর দিল। তাফলিন আরেকটু সামনে এগিয়ে নিয়ে গেল। মেহের অবাক হয়ে তাকালো তার দিকে। নীল সাদা রঙে সাজিয়ে রাখা হয়েছে জায়গাটা। সেখানে একটা পিয়ানো, আশেপাশে নীল সাদার আলোতে ঝলমল করছে। তাফলিন মেহেরকে একটা চেয়ারে বসিয়ে নিচে পিয়ানোর কাছে চলে গেল। মেহের একটা নীল রঙের শাড়ি পরে এসেছে, আর তাফলিন কালো শার্ট। তাফলিন পিয়ানো বাজিয়ে গান শুরু করলো। सारी उम्र भर मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो सारी उम्र भर मर मर के जी लिए एक पल तो अब हमें जीने दो ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance to wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance to wanna grow up once again. গান শেষ করে তাফলিন এসে মেহেরের পাশে বসলো। ঘড়িতে দেখলো রাত 10টার কাছাকাছি। তাফলিন মেহেরকে কফি এগিয়ে দিল আর নিজে মিল্ক শেক নিল। তাফলিন কফি একদম পছন্দ করে না, আর মেহেরের তো কফি প্রিয়। এই সুন্দর রাতটা একাকী কাটাতে চায় তারা। তাই মাহিতা আর আদ্রিয়ানকে না বলেই হোটেল থেকে এখানে এসেছে। গতকাল তারা 4 জন সিঙ্গাপুর এসেছে হানিমুনের উদ্দেশ্যে। অবশ্য তাফলিন বাংলাদেশে কক্সবাজার যেতে চেয়েছিল, কিন্তু আদ্রিয়ানের কথাই এখানে এসেছে। ওই শোন। আদ্রিয়ান চোখ পাকিয়ে তাকায়। মাহিতা ঠোঁট কামড়ে বলে, থুকু শোনো। আদ্রিয়ান বিছানা থেকে উঠে বসে। মাহিতাও এক লাফে ধপ করে বিছানায় উঠে বসে। মাহিতা ঠোঁট কামড়াচ্ছে বারবার। সে কিছু বলতে চাইছে, তা আদ্রিয়ান বেশ বুঝতে পারছে। আদ্রিয়ান মাহিতার হাত ধরে বলল, কি বলবে বলো? এত ইতস্তত বোধ করছো কেন? কিছু হয়েছে? মাহিতা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। মাহিতা দুহাত দিয়ে আদ্রিয়ানের গাল চেপে ধরে বলে, তোমার দাড়ি গজায় না কেন? মাহিতার এমন প্রশ্নে কি বলবে আদ্রিয়ান বুঝতে পারল না। এ কেমন প্রশ্ন? তার দাড়ি কেন গজাবে না? সে ক্লিন শেভ রাখতে পছন্দ করে, আর এতে তাকে মানায়ও, তাই বলে এমন কথা বলবে? আদ্রিয়ান মাহিতার হাত ছাড়িয়ে বলে, আর কোনো কথা পাচ্ছ না বলার মতো? মাহিতা আদ্রিয়ানের বুকে ধাক্কা দিয়ে বলে, বলার জন্যই তো এসেছি, বলবো? আদ্রিয়ান ভ্রু কুচকে বলল, কি বলবে? মাহিতা আদ্রিয়ানের গালে 2-3টে চুমু খেয়ে অসহায় ভঙ্গিতে বলল, আমার একটা ছোট্ট বাবু চাই। আদ্রিয়ান মাহিতাকে সরিয়ে দিয়ে উঠে বসল। মাহিতার কপালে আর গলায় হাত দিয়ে চেক করে বলল, জ্বর এসেছে কখন? আগে বলনি কেন? নাকি কিছু খেয়ে এসেছ? ওয়েট, কোল্ড ড্রিঙ্কসের বদলে অন্য কিছু খেয়ে নেওনি তো? মাহিতা চট করে আদ্রিয়ানের হাত সরিয়ে দিল। সে প্রচণ্ড রেগে আছে।
আদ্রিয়ানকে এক ধাক্কা দিয়ে নিজে তার উপর উঠে বসল, কলার ধরে রেগে বলল, ওই হারামি, আমারে বাচ্চা পাইছোস? এমন ভাব ধরছোস যে আমি তোর কাছে শাহজাহানের তাজমহল চাইতেছি? এত রং ঢং করছো কেন? তাজমহল চাইলেও এত অবাক হতাম না। তুমি কিনা চাইছো বাচ্চা? এটা কি মানা যায়? সামলাতে পারবে তো? নিজেকেই সামলাতে পারো না? 1 মিটার হাঁটলে সেখানে 10 বার আছাড় খাও, সেখানে আরেক বাচ্চা পয়দা করতে চাও? মাহিতা কলার ছেড়ে দেয়। হ্যাঁ, সে বাচ্চাদের মতো চঞ্চল, তাই বলে এভাবে বলতে হবে? মাহিতা উঠে যেতে চাইলে আদ্রিয়ান হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মাহিতার গলায় নিজের ওষ্ঠাধর ছুঁয়ে ফিসফিস করে বলে, একটা দিয়ে চলবে না, আমার 2টো লাগবে, তাও একবারেই। বছর বছর 2টো করে পয়দা দেওয়ার সাহস থাকলে বলো। মাহিতা মুখ ভেঙিয়ে বলে, সাহসও আছে আর ক্ষমতাও আছে, দুইটা কেন একসাথে 4টাও জন্ম দিতে পারবো। কিন্তু তোমার কি সেই ক্ষমতা আছে? আদ্রিয়ান বাঁকা হাসল, গলায় জোরেই একটা কামড় দিয়ে বলল, ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে ভুল করলে প্রিয়সী। ঠিক আছে, চলো দেখিয়ে দিই আমার ক্ষমতা কত দূর। 6 দিন হয়েছে তাফলিনরা এখানে এসেছে, তবে রাজনৈতিক কাজে ডাক পড়েছে তার দায়িত্ব তাকে সঠিকভাবে পালন করতে হবে। তাই আজকে সবাই বাংলাদেশ ফিরে আসছে। তাফলিন আর আদ্রিয়ান, মেহের আর মাহিতাকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। সবাইকে দেখে রুবাইসা তো মহা খুশি। আশিয়ান আর ফাহিম ছাদে বসে গল্প করছে। রুবাইসা আদ্রিয়ান আর তাফলিনের কাছ থেকে চকলেট আর গিফটগুলো পেয়ে খুশিতে নাচছে। মাহিতার মেহে যা যার রুমে ফ্রেশ হতে গিয়েছে। কিছুক্ষণ পর আশিয়ান ফাহিমকে নিয়ে নিচে আসে। তাফলিন চলে গেছে তার কাছে, আর আদ্রিয়ান সোফায় বসে বসে গেম খেলছে। আদ্রিয়ানকে এভাবে শুয়ে বসে থাকতে দেখে আশিয়ান তাকে বলল, রাজনীতি তো করতে পারলে না, এখন কাজ টাজ তো কিছু করতে পারো। বিয়ে করেছো, দায়িত্ব নিতে শেখো। আদ্রিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে উঠে বসে বলে, বিয়ে তো করেছি সেই কবে, তখন তো কাজ করিনি। আশিয়ান আদ্রিয়ানকে কিছু কাগজপত্র দিয়ে বলল, বয়স হয়েছে, এখন দায়িত্বশীল হতে হবে। এই নাও, এটা তোমার জয়েনিং লেটার। আগামীকাল থেকে আমার কোম্পানিতে কাজ করবে। আমি এবার সব কিছু থেকে ছুটি নিতে চাই। আদ্রিয়ান কাগজপত্র হাতে নিয়ে পাশে রেখে আশিয়ানের হাত ধরে টেনে নিজের পাশে বসালো। আশিয়ানের কাঁধে নিজের হাত রেখে চুল ঠিক করতে করতে বলে, ইস বেচারা, আমার বাবাটা ছুটি পাওয়ার কত শখ, দিচ্ছি না ছুটি। অফিস থেকে ছুটি পেলেও বাড়িতে থেকে ছুটি পাবে না। আশিয়ান আদ্রিয়ানের হাত নামিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, বাড়িতে ছুটি পাবো না মানে? আদ্রিয়ান আবার গেম খেলায় মনোযোগ দিয়ে বলে, ভাবছি তোমাকে আবার বিয়ে দিব, কেমন হবে? তুমি 3টা বিয়ে করলে তবেই না সবাইকে বলতে পারবো আমি তোমার ছেলে হয়ে 4টা বিয়ে করেছি। আশিয়ান হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটা কার মতো হলো? আশিয়ান উঠে দাঁড়িয়ে বলল, ফাজলামো বাদ দিয়ে কালকে থেকে অফিসে যাবে, এটাই শেষ কথা। আদ্রিয়ান মুখ ভেঙিয়ে বলল, ভালো একটা বুদ্ধি দিলাম, তাও বুঝলে না। আমার ছেলে মেয়ে আমাকে বললে এক কথায় রাজি হয়ে যেতাম। তুমি একটা বোকা। আশিয়ান কথা বাড়ায় না, চলে যায়। সময় গতিশীল, সময় তার মতো অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে কেটে গেছে 8টা মাস। মাহিতার ইচ্ছে পূরণ হয়েছে, সে 7 মাসের গর্ভবতী। আদ্রিয়ান যাও কাজের দায়িত্ব নিয়েছিল, মাহিতার প্রেগনেন্সির কথা জানার পর দিনরাত লেগে থাকে মাহিতার পেছনে। আদ্রিয়ান আজকে মহা খুশির সাথে চিন্তিত। মাহিতার যমজ সন্তান হবে। আজকে আলসা করে জেনেছে তার একটা রাজকন্যা আর একটা রাজপুত্র হবে। আজকে বাড়িতে ছাদে আয়োজন করা হয়েছে, সবাই অনেক খুশি। রুবাইসা তো বাচ্চাদের নামও ঠিক করে ফেলেছে। ছেলের নাম রাখবে আরিয়ান আর মেহের নাম রাখবে মারিয়া। মেহের আর রুবাইসা মিলে অনেক রকম রান্না করছে। মাহিতা সাহায্য করতে চাইলেও মেহের একদম কড়াভাবে নিষেধ করে দিয়েছে। তাফলিন গার্ডদের সাথে কথা বলছে। আবির আর জেহেরিয়াও এসেছে। আবির জেহেরিয়া প্রেমের সম্পর্কে জড়িয়েছে আজ 3 মাস। প্রভার খারাপ লাগলেও সে বুঝতে পেরেছে একতরফা কোনো কিছুই হয় না। জেহেরিয়া আর আবিরের আংটি বদল হয়ে গেছে পারিবারিকভাবে। সবাই অনুষ্ঠানের তোড়জোড় করছে, তবে একজনের দেখা নেই। রুবাইসা বারবার দরজার দিকে চোখ বুলাচ্ছে, কিন্তু মাহিরের দেখা নেই। রুবাইসা বার কয়েক কল করেছে, তবে ফোন বন্ধ। রুবাইসার খারাপ লাগছে, তবে কাউকে বলতেও পারছে না। মাহিরকে সে কতটা ভালোবাসে তাও তার জানা নেই, অথচ এখনও তাকে বলতে পারেনি। লোকটা যে তাকে বুঝতেই পারে না। অনুষ্ঠান শেষ, সবাই রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে বসে গল্প করছে। তখন মাহির উপস্থিত হয় সেখানে। মাহির সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার তোমাদের সাথে কিছু কথা ছিল। সবাই মাহিরের দিকে মনোযোগ দেয়। মাহির কথা না বাড়িয়ে সোজাসুজি উত্তর দেয়, আপনাদের কোনো আপত্তি না থাকলে আমি রুবাইসাকে বিয়ে করতে চাই। মাহিরের এমন কথা শুনে মেহের আর রুবাইসা বসা থেকে দাঁড়িয়ে যায়। রুবাইসা রীতিমতো হতবুদ্ধির ন্যায় চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
মাহির তাকে বিয়ে করতে চাইছে। বিশ্বাস হচ্ছে না তার। মাহিদ আর ফাহিম তাদের রুমে বিশ্রাম নিচ্ছে। আপাতত তারা উপস্থিত নেই। আশিয়ান মাহিরের প্রস্তাবে খুশি। তিনি স্মিত হাসলেন। আদ্রিয়ান আর তাফলিনের আর চোখে মাহিরকে পর্যবেক্ষণ করছে। আদ্রিয়ান বলে উঠল, তলে তলে এই চলছে। বলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আবার মাহিরের দিকে তাকায়। মাহির বিরক্তি নিয়ে তাকায় তার দিকে। তার কথা উপেক্ষা করে আশিয়ানের দিকে তাকিয়ে বলে, বড় বাবা, আপনার মতামত দিন। অনুমতি দিলে আগামীকাল আমি রুবাইসাকে বিয়ে করতে চাই। আশিয়ানের কোনো আপত্তি নেই, কিন্তু কালকেই বিয়ে কেন করতে হবে? আমার আপত্তি নেই, কিন্তু এত তাড়াহুড়ো করার কি দরকার? মাহিরকে বলতে না দিয়ে আদ্রিয়ান বলল, বুঝতে পারছো না বাবা, আহির ভাইয়ার থেকে আমরা ছোট হয়ে বিয়ে করে বাসর করে বাচ্চা পয়দা করে ফেললাম। তার কি সহ্য হবে? যতই হোক ছেলে মানুষ তো। আশিয়ান চোখ গরম করে তাকাতে আদ্রিয়ান চুপসে যায়। তাফলিন এবার মুখ খুলল, এখানে অনুমতি নেওয়ার কি আছে? তোর বিয়ে তুই করবি, কবে করবি, কাকে করবি তোর ইচ্ছে। কালকে গেল, চলে আজকে এই মুহূর্তে করতে পারিস। আশিয়ান দীর্ঘশ্বাস ফেলল। কপাল গুনে এতগুলো ছেলে পেয়েছে। নিজের ছেলে তো মুখ কাটা, আর একজন মনমর্জি শুধু মাহিরটাই সভ্য। আশিয়ান রুবাইসার দিকে তাকিয়ে বলল, আমার সমস্যা নেই, তবে রুবাইসার মতের বিরুদ্ধে কিছু করতে পারবো না। মাহি রুবাইসাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? রুবাইসা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে তো রাজি, তবে এখন তার অস্বস্তি বোধ হচ্ছে। রুবাইসা মেহেরের দিকে মাথা উঁচু করে তাকালো। মেহের মুচকি হাসল। রুবাইসা রাজি। আশিয়ান আর দ্বিমত করল না। মাহিরের কথা মতো আগামীকালকে বিয়ের ব্যবস্থা করার জন্য রাজি হলেন। সবাই আলোচনা করে যার যার ঘরে চলে গেল। শুভ জন্মদিন প্রেমময়ী। আমি তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি পাখি। আই লাভ ইউ, আই লাভ ইউ। মেহের বেলকানিতে দাঁড়িয়ে নিচে দাঁড়িয়ে থাকা তাফলিনের পাগলামিগুলো দেখছে। বাগানে দাঁড়িয়ে চিৎকার করে তার প্রেমময়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে তাফলিন। মেহের মুচকি মুচকি হাসছে। সে তো ভুলে গিয়েছিল আজ তার জন্মদিন। ঘরে এসে দেখে তাফলিন ঘরে নেই। বেলকানি থেকে বাইরে আলো দেখতে পেয়ে সেখানে আসে। এসে দেখে পুরো বাগানটা রঙিন বাতি দিয়ে ঝলমল করছে। আতশবাজিতে আকাশ ছেয়ে গেছে। আর ওই মুহূর্তে তাফলিন চিৎকার করে তাকে শুভেচ্ছা জানাচ্ছে। তাফলিন মেহেরকে নিচে আসতে বলে। মেহের তৎক্ষণাৎ নিচে নেমে আসে। তাফলিন মেহেরের চোখ বেঁধে দিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গাড়ি থেকে নামিয়ে মেহেরকে কিছু দূর এগিয়ে নিয়ে যেয়ে চোখ খুলে দেয়। মেহের অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। চারদিকে সবুজ গাছপালা, মধ্যে একটা অসম্ভব সুন্দর ছোট্ট মাটির ঘর। ঘরের চারপাশে নানা রকম ফুলের গাছে ফুটে আছে রং বেরঙের ফুল। বাড়ির ঠিক সামনে বয়ে যাওয়া একটা নদী। পূর্ণিমা চাঁদের আলোতে নদীর পানি চিকচিক করছে। তাফলিন পেছন থেকে মেহেরের কোমর জড়িয়ে ধরে। মেহেরের চুলে মুখ ডুবিয়ে দিয়ে ফিস ফিস করে বলে, আমাদের ছোট্ট ঘর, আমাদের স্বপ্নের পৃথিবী, আমি আর তুমি আর ছোট্ট এই সংসার। কেমন লাগলো আমার উপহার? মেহের চোখ বন্ধ করে নিল। ফিস ফিস করে বলল, আমারও আপনাকে উপহার দেওয়ার আছে, যা হবে আপনার জীবনের সব থেকে বড় আর মূল্যবান উপহার। তাফলিন মেহেরকে সামনে ঘুরিয়ে দুহাত দিয়ে মেহেরের গাল চেপে ধরে বলে, তাই বলছে, কি উপহার? মেহের তাফলিনের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি বাবা হতে চলেছেন, আমাদের ছোট্ট একজন সদস্য আসতে চলেছে। তাফলিন মেহেরকে ছাড়িয়ে নিয়ে মেহেরের দিকে হা করে তাকিয়ে রইল। মেহের মুচকি মুচকি হাসছিল। মেহের তাফলিনের হাত নিজের পেটে চেপে ধরতেই তাফলিন মেহেরকে কোলে তুলে নেয়। মেহেরের গালে কয়েকটা চুমু খেয়ে বলে, এত মূল্যবান উপহার দেওয়ার জন্য তোমাকে এখন ভালোবাসার উপহার দেব, চলো। মেহের বড় বড় চোখ করে তাফলিনের দিকে তাকায়। তাফলিন বাঁকা হেসে তাদের স্বপ্ন কুঠুরিতে প্রবেশ করে। কথা অনুযায়ী আজকে মাহির আর রুবাইসার বিবাহ ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের পর মুহূর্তে মাহি রুবাইসাকে নিয়ে কোথাও একটা গিয়েছে। কাউকে বলে যায়নি কোথায় যাচ্ছে। রুবাইসাকে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে নিয়ে যায় সমীর কবরের পাশে। মাহির সমীর কবরের সামনে হাঁটু গেড়ে বসে পাঞ্জাবির পকেট থেকে একটা কালো গোলাপ বের করে রাখল। রুবাইসা এক দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির ফুলটা রেখে উঠে দাঁড়ায়। রুবাইসার দিকে তাকিয়ে বলে, আজ থেকে তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই সব সত্যি তোমার জানার অধিকার আছে। রুবাইসা চোখ টিপ টিপ করে তাকিয়ে বলে, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না, তবে তাতে আমার সমস্যা নেই, কিন্তু দয়া করে
এই মুখে অন্য কাউকে ভালোবাসার কথা বলেন না। হোক সেটা অতীত, আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। মাহির হতভম্বের মতো তাকিয়ে রইল। রুবাইসা মুচকি হেসে বলল, আমি হয়তো সৈমি হয়ে উঠতে পারবো না, তার অভাব পূরণ করতেও পারবো না, বা তার জায়গাটাও নিতে পারবো না, তবে তার প্রতি আমি কৃতজ্ঞ। তার জন্যই আপনাকে পাওয়া। আজ থেকে আমি আপনার স্ত্রী, তাই আপনার সকল কষ্টের ভাগিদারি হতে চাই। অতীতের কথা অতীতেই থাক, বর্তমানটাকে কি আমার হতে দেবেন? মাহির অবাক হয়। সমীর কথা সে জানল কি করে? রুবাইসা মাহিরের হাত ধরে সে নির্জন রাস্তায় নিয়ে গেল। হুট করে বৃষ্টি এসে ভিজিয়ে দিল দুজনকে। রুবাইসার সাজগোজহীন চেহারায় বর্ষণের জল গড়িয়ে পড়ছে। রুবাইসা মাহিরের গালে হাত রেখে বলল, ভালোবাসবেন আমাকে? ভিজবেন একসাথে? একটু জড়িয়ে ধরবেন আমাকে? মাহির এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুবাইসার দিকে। রুবাইসার মাঝে সৌমির অস্তিত্ব টের পাচ্ছে সে, কিন্তু সে রুবাইসাকে সৌমি হিসেবে না, বরং রুবাইসা হিসেবেই ভালোবেসে আগলে রাখতে চায়। মাহির মুচকে হেসে জড়িয়ে ধরে রুবাইসাকে। ভালোবাসতে পারবো কিনা জানা নেই, মিথ্যা সান্ত্বনা দেব না, তবে আমার স্ত্রী হিসেবে আমি অবশ্যই চেষ্টা করব তোমার অধিকার তুমি পাবে। রুবাইসা আরও শক্ত করে জড়িয়ে ধরল। নিজ মনে বলল, নিয়তি যখন মিলিয়ে দিয়েছে, ভালো তো আপনাকে বাঁচতেই হবে, হোক সেটা আজকে বা কালকে, ভালো বাঁচতেই হবে। কোথায় আপনি? কতবার কল করেছি, ফোন বন্ধ ছিল কেন? আপনি ঠিক আছেন তো? তাফলিন একটু উত্তেজিত কণ্ঠস্বরে বলল। আমি কোথায় সেটা রেখে বলো তুমি কোথায়? মেহের ভ্যাবা চাকা খেয়ে বলল। আমি মানি? তাফলিন রাগে নিজের আঙ্গুল দিয়ে কপাল চিপে ধরে রাগান্বিত কণ্ঠস্বরে বলল, মনে মনে শুনতে চাইনি। কোথায় তুই? তোকে বলছে না আমাকে না বলে কোথাও যাবে না? কথা কেন শুনছিস না? মেহের শুকনো ঢোক গেলে নিজেকে নিজেই মনে মনে গালি দিতে লাগলো। কি দরকার ছিল কল করার? এখন তো সে ফেসে গেল। তুই কিছু বলবি তাকে আমি জেনে নেব। মেহের আমতামতা করে বলল, আসলে আমি আমি হাসপাতালে এসেছি। আসলে আরিয়ার আর মারিয়ার টিকা দিতে এসেছি। তাফলিন ফিচেল হেসে বলল, মিথ্যা বলা জায়গা পাস না? মাহিতা আদ্রিয়ানের সাথে হাসপাতালে গিয়েছে, আমাকে শেখাচ্ছিস? মেহের জিহ্বা কামড় দিয়ে ভাবতে লাগলো এখন কি বলবে। আসলে আমি আমার ভাইয়ের বাড়িতে এসেছি। তাফলিন নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলল, তোর পেটে যদি আমার প্রিন্সেস নাও থাকতো, আজকে তোকে জ্যান্ত পুঁতে ফেলতাম। বলে গেলে কি হতো? আসছে আমি, শাস্তি তো তোকে পেতে হবে। বলে ফোনটা কেটে দিল তাফলিন। মেহের বাচ্চাদের মতন ঠোঁট উল্টিয়ে বসে রইল। নিজের পেটে হাত রেখে বলল, আজকে তোর মামামের রক্ষা নাই রে, কিছু একটা কর তুই। মেহের এখন 8 মাসের গর্ভবতী। কিছুদিন আগেই জানতে পেরেছে তাদের রাজ্যে তাদের প্রিন্সেস আসতে চলেছে। মাহিতার ছেলে মেয়েও বেশ ভালো আছে। মা বাচ্চা 3 জনই সুস্থ ছিল, কিন্তু মেহেরের শরীর দুর্বল। ডাক্তার বারবার বলে দিয়েছে পুষ্টিকর খাবার খেতে আর রেস্ট নিতে। তাফলিন নিয়ে ভীষণ চিন্তিত, কিন্তু কে শোনে কার কথা? তাফলিনকে না বলে একা একা চলে এসেছে মাহির আর রুবাইসার সাথে দেখা করতে। আজকে তাফলিন তাকে আস্ত রাখলেই হয়। চুপচাপ গাড়ি চালাচ্ছে তাফলিন। মেহেরের সাথে একটা কথাও বলেনি সে। মেহেরের এখন খারাপ লাগছে। কেন যে না বলে চলে এলো? এই লোকটা যে এভাবে শাস্তি দেবে তা জানলে ঘর থেকেও বের হতো না। কথা না বলাটা হয়তো সব থেকে বড় শাস্তি। মেহের ঠোঁট উল্টিয়ে নিজে কথা বলার চেষ্টা করে বলল, রাগ করছো কেন? আমার ভালো লাগছিল না, তাই তো এসেছি। বাসায় কেউ ছিল না, বাবা আর বড় বাবাও বাড়িতে নেই। আর তুমি তো কাজ করে কোথায় থাকো খবরই নেই। কি করতাম আমি? তাফলিন কোনো উত্তর দিল না, তাকালোও না। মেহের এবার কেঁদে ফেলল। মেহেরকে কাঁদতে দেখে গাড়ি থামিয়ে দিল তাফলিন। এই মেয়ের যে কী সমস্যা, কথায় কথায় ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেলে, আর সেও তার কান্না দেখতেই পারে না। তাফলিন মেহেরের হাত ধরে টেনে চোখের পানি মুছে দিয়ে কড়া গলায় বলে, আর 1 ফোঁটা পানি যদি বের হয় তাহলে তুই ভাবতে পারছিস না তোকে আমি কি করব। এটা লাস্ট টাইম। আর কোনোদিন না বলে বাড়ি থেকে 1 পা বের হলে সেখানে পা কেটে ফেলবো। মাইন্ডেড। মেহের মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাফরিন মুখ টিপে হেসে আবার গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতে হঠাৎ মেহের আর্তনাদ করে উঠল। তাফরিন তাড়াতাড়ি গাড়ি থামিয়ে মেহেরকে বলল, কি হচ্ছে মেহের? মেহের পেটে হাত দিয়ে ব্যথায় চিৎকার করে বলে, খুব ব্যথা করছে আমার, মরে যাব আমি। তাফরিন অস্থির হয়ে মেহেরের গালে হাত রেখে বলল,
কিছু হবে না পাখি, এখন হাসপাতালে নিয়ে যাব, একটু সহ্য করো পাখি। এই বলে তাফলিন হাই স্পিডে গাড়ি স্টার্ট দেয়। মেহেরের লিভারে পেইন উঠেছে, তাফলিনের বুক ধকধক করছে। তার মেহের পাখির কিছু হয়ে যাবে না তো? তাফলিনের গাড়ি থামে হাসপাতালের সামনে। মেহের ব্যথায় ছটফট করছে। তাফলিন মেহেরকে কোলে তুলে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। মেহেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে প্রায় 30 মিনিট। ডাক্তার এখনও কোনো খবর দেয়নি। তাফলিন কেবিনের বাইরে পায়চারি করছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে তাফলিনকে জরুরি ভিত্তিতে রক্ত আনতে বলে। রোগীর শরীরে রক্তের অভাব, গুরুতর অবস্থা ওনার। তাফলিন হাত পা কাঁপছে। তাফলিন অস্থির হয়ে জিজ্ঞেস করলো, স্যার, মেয়ে ঠিক হয়ে যাবে তো? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখুন স্যার, আপনার স্ত্রীর অবস্থা মোটেও ভালো না। এই মুহূর্তে 3 ব্যাগ রক্ত লাগবে। কিন্তু তাফলিন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। কিন্তু কি? ডাক্তার নিচের দিকে তাকিয়ে বলল, বাচ্চা আর মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে হবে, দুজনকে বাঁচানো সম্ভব নয়। রক্ত দেওয়ার পরও যে আপনার স্ত্রী সুস্থ হবে এর গ্যারান্টি নেই। তবে আপনি চাইলে বেবিটাকে বাঁচাতে পারেন। এখন সিদ্ধান্ত আপনার হাতে। 5 মিনিট সময় দিলাম, অতি দ্রুত আপনার সিদ্ধান্ত জানান। হে বলে ডাক্তার আবার ওটিতে চলে গেল। তাফলিনের পৃথিবী এখানেই থমকে গেছে। সে কি করবে? তার মেয়েরকে ছাড়া সে কি করে বাঁচবে? আর তার রাজকন্যা? কিচ্ছু ভাবতে পারছে না সে। মস্তিষ্কে এখন এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। 5 মিনিট পর ডাক্তার তাফলিনকে আসতে বলে। তাফলিন পাথরের মতো শান্তভাবে ডাক্তারের কেবিনে প্রবেশ করে। কি করবেন আপনি? কাকে বাঁচাতে চান? তাফলিনের ঠোঁট দুটো কাঁপছে। সে চোখ দুটো বন্ধ করে নিয়ে ছোট্ট একটা উত্তর দিল। বেবিকে। ডাক্তার শব্দ করে একটা নিঃশ্বাস ফেলে বলল, আপনি ভেবে বলছেন তো? এমনি তো আপনার স্ত্রী বেঁচে থাকার সুযোগ একদম কম। তাফলিন অগ্নি দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকায়। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আই ওয়ান্ট মাই বেবি। ডাক্তার চলে যায়। তাফলিন সামনে থাকা টেবিলে জোরে একটা ঘুষি মারে। সে কি ভুল সিদ্ধান্ত নিল? তাফলিন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে কি বাঁচতে পারবে তার মেহেরকে ছাড়া? তাফলিন চিৎকার করে কাঁদতে লাগলো। তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। 5 বছর পর। তুমি একটা পচা আরিয়ান। গাল ফুলিয়ে কথাটা বলে মারিয়ার কাছে ছুটে গেল 5 বছরের ছোট্ট তাইফা। মারিয়া তখন মাহিতার কাছে বেলুন কেনার জন্য বায়না ধরেছে। তাইফা গিয়ে মাহিতাকে গাল ফুলিয়ে বলল, আম্মু দেখো, আরিয়ান আমার পুতুলটা নিয়ে গেছে। মাহিতা রান্না করছিল। তাইফার কথা শুনে আরিয়ানের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু আরিয়ানের কোনো যায় আসে না। সে চোখ উল্টিয়ে পুতুলটা নিয়ে উপরে চলে গেল। মাহিতা তাইফাকে কোলে নিয়ে গালে একটা চুমু দিয়ে বলল, আরিয়ানকে আমি বকে দেব, তুমি কেঁদো না। তাইফা মুচকি হেসে মাহিতার গালে চুমু দেয়। তখন তাফলিনকে বাড়িতে প্রবেশ করতে দেখে তাইফা দৌড়ে তাফলিনের কাছে যায়। পাপ্পা পাপ্পা, আমার আইসক্রিম কোথায়? তাফলিন তাইফাকে কোলে তুলে নিয়ে গালে কপালে হামি দিয়ে বলে, এমা, আমি তো ভুলে গেছি, সরি মাম্মা। তাইফা ঠোঁট উল্টিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, তোমার সাথে কথা নেই আমার। তাফলিন হাসে। তাইফার গালে চুমু দিয়ে হাতে আইসক্রিম দেয়। তাইফা তাফলিনের গালে চুমু খেয়ে বলে, আই লাভ ইউ পাপা। তাফলিন তাইফার হাতে আরও 2টো আইসক্রিম দিয়ে মারিয়া আর আরিয়ানকে দিতে বলে। তাইফা মারিয়ার হাতে আইসক্রিম দুটো দিয়ে নিজে তাফলিনের পাশে এসে বসে। আইসক্রিমটা রাখো। তাইফা আইসক্রিমটা মুখে দিতে যাবে, তার আগেই কারো রাগী কণ্ঠস্বর শুনে তাকায় সেদিকে। তাইফা গাল ফুলিয়ে তাফলিনের দিকে তাকিয়ে চোখ টিপ টিপ করে। তাফলিন চোখ টিপে তাইফাকে বলে, তুমি খাও মাম্মা। আমি না করেছি, কিন্তু এমনিতে জ্বর বাঁধিয়ে বসে আছিস। তুমি খাও, কোনো পেত্নের কথা শুনতে হবে না। তাইফা খিলখিল করে হেসে ওঠে। এতে অপরপাশের ব্যক্তিটি আরও রেগে যায়। সিঁড়ি বেয়ে নেমে তাইফার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে বলে, না করেছি বুঝতে পারিস না? এখন তো আইসক্রিম খেলাবে, তারপর যখন তোর জ্বর আসবে তখন তোর পাপাও তো এই মেহেরকেই দোষ দিবে। যা এখান থেকে। তাফলিন মিহিরের হাত থেকে আইসক্রিমটা নিয়ে তাইফার হাতে দিয়ে বলে, আসলে তোমার মাম্মা একটা হিংসুটে, শুধু তোমার জন্য এনেছি তো তাই হিংসা করছে। তুমি ঘরে চলে যাও পাপা। তাইফা এক দৌড় দিয়ে ঘরে চলে যায়। মেহের অগ্নি দৃষ্টিতে তাকায় তাফলিনের দিকে। দাঁত কিটমিট করে চলে যায় মাহিতার কাছে। তাফলিন মুচকি মুচকি হাসছে। তাফলিন ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসে।
আদ্রিয়ান, আশিয়ান, ফাহিম সবাই বসে পড়েছে। মাহিতা খাবার বেড়ে দিচ্ছে, বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। তাফলিন বারবার রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। মেহের আসছে না দেখে তাফলিন খাবার ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। তাফলিনকে রান্নাঘরের দিকে যেতে দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। তাফলিন তাতে পাত্তা না দিয়ে মেহেরের কাছে যায়। মেহের উল্টো দিকে ফিরে প্লেট ধুচ্ছে। তাফলিন গিয়ে পেছন থেকে মেহেরকে জড়িয়ে ধরে। মেহের চট করে হাত ছাড়িয়ে সামনে ঘুরে তাকায়। তাফলিনকে দেখেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে পাশ কেটে চলে যেতে নেয়। তখন তাফলিন মেহেরের হাত ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে। সমস্যা কি তোর? মেহের নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পেরে উঠছে না। তাফলিন আরও শক্ত করে বলে, একদম শান্ত হয়ে দাঁড়া, এমন লাগিয়েছিস কেন? মেহের এবারও কোনো উত্তর দেয় না। তাফলিন একটা দীর্ঘশ্বাস ফেলে এক হাত মেহেরের গালে রেখে শান্ত কণ্ঠস্বরে বলে, কেন জেদ করছিস মেহের? তাইফার সম্বন্ধে দেখলে কোনো ঝড় বয়ে গেছে তোর সাথে। সে তো আল্লাহ চেয়েছে বলো তোকে আবার ফিরে পেয়েছে, তাহলে কেন এমন জেদ করছিস? মেহের চোখ নামিয়ে নিয়ে মিনমিন করে বলল, আমার আরেকজন বেবি লাগবে। বলছি তো আমার কিচ্ছু হবে না। রুবাইসেরও যমজ ছেলে হয়েছে, শুধু আমি একা। আমি সাবধানে সব নিয়ম মেনে থাকবো, প্রমিস। তাফলিন মেহেরের চুলগুলো কানের পেছনে গুজিয়ে দিয়ে বলে, তুই যতবার বলবি ততবার আমার উত্তর নাই থাকবে, তাই ভালো হবে নিজেকে বোঝে নাও। মেহের রাগে ধাক্কা দেয় তাফলিনকে। তাফলিন একটু পিছিয়ে গিয়ে বলে, তাফলিন চৌধুরীর রাগ সম্পর্কে ভুলে গেছিস? তাফলিনের কঠিন দৃষ্টি দেখে চোখ নামিয়ে নেয় মেহের। তাফলিন মেহেরকে কোলে তুলে নিয়ে বলল, আমাদের জীবনে কোন জিনিসটা নেই? আমাদের একান্ত রাজত্বে আমাদের ছোট্ট একটা রাজকন্যা আছে। আমার আর কিছু চাই না পাখি, তোকে ছাড়া আমি শূন্য। মেহের চোখ উল্টিয়ে তাফলিনের শার্টের কলার খামচে ধরে। সে হাল ছেড়ে দিয়েছে। সে বেশ ভালোই বুঝতে পেরে গেছে তার আরেকটা বেবি নেওয়ার স্বপ্নই থেকে যাবে। তাফলিন মেহেরের কপালে একটা চুমু দিয়ে বাইরের দিকে যেতে নিলে মেহের বলে, আরে কি করছো? এইভাবে সবার সামনে নিয়ে যাবে নাকি? লজ্জা শরম কি লাটে উঠেছে? তাফলিন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বউ আমার, কোল আমার, বেডরুমটা আমার। এখন এই কোলে আমি আমার বউকে নিয়ে বেডরুমে যাব, এখানে আমাকে লজ্জা পেতে হবে? কি আজব। মেহের কটমট করে তাকালো। তাফলিন তো উপেক্ষা করে সবার সামনে দিয়ে নিজের রুমে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে আদ্রিয়ান একটা কেশে তাফলিনকে বলল, ইস, আমার বউটাও যদি আমাকে একটু বুঝতো। তা খাবারটা খেয়ে যাও। তাফলিন বাঁকা হেসে বলে, খাবার খাওয়ার জন্যই তো যাচ্ছে। এই বলে তাফলিন আর দাঁড়ালো না। মেহের লজ্জায় চোখ বন্ধ করে নিল। আদ্রিয়ান খেতে খেতে মাহিতাকে বলল, বোনকে দেখে কিছু শেখো। আমি কোলে নিলে তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিতে। আদ্রিয়ানের কথায় মাহিতা চোখ গরম করে খাবারের টেবিল থেকে চলে যায়। আশিয়ান আর ফাহিমও একবার আদ্রিয়ানের দিকে তাকিয়ে না খেয়ে চলে গেল। সবাইকে চলে যেতে দেখে আদ্রিয়ান খেতে খেতে বলল, কি এমন বললাম সে না খেয়ে চলে যেতে হলো? সে যাই হোক, আমার খেতে পেয়েছে, আমি খেয়ে নেই। আমার আবার লজ্জা শরম কম। এভাবে হাসি মজায় কেটে যাক তাদের জীবন। প্রতিশোধের রক্তরঞ্জন জবা অনেক আগেই মুছে গেছে। এখন শুধু আছে ভালোবাসাময় লাল গোলাপ।